মধুমতি ব্যাগ রোড টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার। এছাড়াও রয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলিসুর রহমান, মাওলানা মুখলিসুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের রোড টু পার্লামেন্টে। একটু শুরুতেই শাম্মী আক্তার, আপনার কাছে আসতে চাই। নির্বাচন ঘিরে আসলে বিএনপির প্রচারণা চলছে, একটু জানতে চাই কেমন দেখছেন, কি হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা দর্শক আছেন দেশে এবং বিদেশে, ডিবিসির সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি। এই যে একটা আমাদের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা ভোট দেবার, মানে গণমানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ভোট দেবার, সেই সুযোগটা আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, আপনার আবু সাইদ বলেন, ওয়াসিম বলেন, মুক্ত বলেন, সকলের আত্মত্যাগ, সকল মানুষের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে আগামী 12 তারিখে যে নির্বাচনটি আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটি বহুল প্রতীক্ষিত, অনেক আকাঙ্ক্ষার পরে একটি নির্বাচন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আমি গত রাতে ঢাকায় এসে পৌঁছেছি। আমি গত 10 দিন আমার এলাকায় ছিলাম এবং আমার এলাকা বলতে আমার জন্মস্থান, আমার হবিগঞ্জ জেলায় আমি ছিলাম। সেখানে 4টি আসনেই মোটামুটি আমি গিয়েছি, প্রচারণা কাজে অংশগ্রহণ করেছি এবং জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করেছি। মানুষ আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, কারণ দীর্ঘদিন তারা ভোটাধিকার দিতে পারেনি, তাই তারা ভোট দিতে খুবই আগ্রহী। কিন্তু যে জিনিসটি দরকার, মানে অস্ত্র উদ্ধার অভিযান যেটি, সেটি আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর আরো জোরদার করলে আমার মনে হয় সেটা নির্বাচনের জন্য আরো ভালো হবে বলে আমি মনে করি। মানে সামগ্রিকভাবে নির্বাচনের যে চিত্র, সেই বিষয়টি আসলে আপনি বর্ণনা করছিলেন, বলছিলেন। শাম্মী আক্তার, একটি বিষয় একটু জানতে চাই যে বিএনপিতে কিন্তু নারী প্রার্থী রয়েছে, কম হলেও নারী প্রার্থী রয়েছে, জামায়াতে ইসলামীতে সেটা আমরা দেখিনি। আসলে নারীদের অবস্থান আপনি কি মনে করেন যে বিএনপিতে নারীদের অবস্থান কি আরো বাড়ানো উচিত না, কিংবা এই যে নারী পুরুষের সমতার বিষয়গুলো নিয়ে আরো বেশি কাজ করা উচিত কিনা? দেখুন, আমাদের নারীরা, আপনি যদি 52-র ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, বা অতি সম্প্রতি ঘটে যাওয়া, আপনি যদি 24-এর যে জুলাই আগস্ট যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে সেটি যদি আপনি বলেন, সকল জায়গায় নারীদের একটি ব্যাপক অংশগ্রহণ ছিল। কিন্তু সেই অনুযায়ী নারীদের অবস্থানটা মানে আরো বাড়ানো যেত, সেইভাবে হয়তো। তবুও বিএনপি তো প্রায় 10 জনের মতো নমিনেশন দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দল সেই তুলনায়, বিশেষ করে যারা জামাতে ইসলামী আছেন, তারা বোধহয় কাউকে নমিনেশন দেন নাই নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। বিএনপি 10টি আসনে যাদেরকে নমিনেশন দিয়েছে, তারা দেখা গেছে যে অতীতে কারোর হয়তো বাবা এখানে নির্বাচন করেছেন, কারো হয়তো স্বামী এখানে নির্বাচন করেছেন। যারা নির্বাচন করছেন সেইভাবেই তারা সেইভাবে তাদেরকে মানে এগিয়ে দেওয়া হয়েছে। তাদের যে অবদান ছিল সেটাকে চিন্তা করে, বা তাদের যে ভোট ব্যাংক ছিল সেটাকে চিন্তা করে হয়তো সেভাবে এগিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা দীর্ঘদিন আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি, আমাদের মধ্য থেকে কাউকে নমিনেশন দেওয়া হয়নি। কিন্তু তবুও আমরা কাজ করছি এবং আমরা মনে করি যে বিএনপি শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করাটাই মূল লক্ষ্য নয়, আরো অনেক জায়গা আছে যেখানে নারীদেরকে প্রোভাইড করা যাবে বা করা যেতে পারে। বিএনপি বরাবরই নারীদের ব্যাপারে অনেক বেশি জি, শাম্মী আক্তার, বুঝতে পেরেছি যে নারীদের ক্ষেত্রে আপনাদের দল কিংবা হাইকমান্ড থেকে যেসব নির্দেশনা দেওয়া হয় আপনারা আসলে সেভাবেই কাজ করছেন। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু, আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে, মাওলানা মুখলিসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শাম্মী আক্তার যেমনটি বলছিলেন, বিএনপি থেকে 10 জন নারী প্রার্থী দেওয়া হয়েছে, কম হলেও সেটি, কিন্তু জামায়াতে ইসলামী থেকে এখন পর্যন্ত আমরা একজনকেও দেখিনি। এবং আপনাদের নেতাও জামায়াতের আমির বলেছেন যে আসলে কখনোই দলীয় প্রধান নারী হতে পারবেন না। সেক্ষেত্রে আসলে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ। রোড টু পার্লামেন্টে আজকে আমাদেরকে নিয়ে যে আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে, আমি বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা আমির প্লাস আমি কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য হিসাবে বলতে চাই যে আপনারা শুনেছেন যে আমাদের কেন্দ্র থেকে এই কথাটি বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই 24-এর পরেও যে পরিস্থিতি আজ পর্যন্ত এই 16 মাস আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ আমাদের মহিলাদের বিরাট একটা অংশ, প্রায় 43%, যেটা অন্য কোনো আমাদের বন্ধু
সংগঠনগুলো তো আমরা দেখি নাই যে আমাদের প্রায় 43% আমাদের মহিলা নেতৃত্ব আমাদের সংগঠিত আছে, আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত আছে। কিন্তু দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের নারীদেরকে আমরা এই ইলেকশনে, জাতীয় ইলেকশনে দেওয়ার মতো কোনো পরিবেশ আমরা দেখছি না, যে কারণে আমরা দেই নাই। আশা করতেছি আমরা যে আগামীতে যদি এই পরিবেশ সুস্থ হয়, ভালো হয়, এবং যে প্লেইং ফিল্ড আমরা যা দাবি করছি, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, আমরা পুরুষদের জন্যই আমরা প্লেইং ফিল্ডটা আমরা দেখতে পাচ্ছি না, সারা দেশে কিছু সমস্যা হচ্ছে। তো আমরা আশা করতেছি যে আমরা যেহেতু আমরা চাই যে নারী নেতৃত্ব আমাদের সাথে কাজ করবে, বিভিন্ন মহলে আমাদের সাথে তারা কাজ করছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহলে তারা কাজ করছেন, কিন্তু এই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা এবছর তাদেরকে পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, দেশের এই অবস্থার কেমন কারণে পরিস্থিতি আসলে, মানে একটু যদি ব্যাখ্যা করতেন, মানে নারীরা যদি ভোট দিতে পারে তাহলে সেই ক্ষেত্রে নেতৃত্বে আসতে আসলে কেমন পরিস্থিতির প্রয়োজন? এটা হলো ভোট দেওয়ার মতো, কাজ করার মতো। যেমন আজকে আমরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে দেখতেছেন, পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশন দেখতেছেন যে মহিলাদের উপর আক্রমণ হচ্ছে। তো এই যদি নির্বাচন, আমরা এই নির্বাচন করতে যদি এখনই মহিলাদের উপর তাদেরকে কাজ করতে আক্রমণ করা হয়, তাহলে একটা মহিলা নেত্রী হয়ে সে মাঠে কিভাবে কাজ করবে? যে কারণে হয়তো টেস্টিং আমাদের বিরোধী দল যারা আছেন, বন্ধু দলে, তারা হয়তো 10 জন দিচ্ছেন, ভালো কথা, আমরা দেইনি। আমরা যদি পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি দেখি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে, এর আগেও তো আমাদের ইতিহাস আছে যে আমরা উপজেলায় দিয়েছি, ভাইস চেয়ারম্যান দিয়েছি, এইভাবে আমরা কিন্তু দিয়েছি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেশে আছে, আমরা এখানে দেওয়া তাদেরকে সমীচীন মনে করে নাই, এবং তাদের মহিলাদের সিদ্ধান্তই তারা আমাদেরকে বলছেন যে আমরা দেব না, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের প্রস্তুত করা প্রয়োজন। আমি একটু জানতে চাই যে সেখানে আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে আসলে সামনে নির্বাচনকে ঘিরে কিরকম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আপনি কি মনে করেন? জামায়াতে ইসলামী কি সেখানে জিততে পারবে, কিংবা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জে হবে? না সারা দেশের কথা? হবিগঞ্জের কথা বলছেন না সারা দেশের কথা বলছেন? না, হবিগঞ্জের কথাই বলছি। আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে 11 দলীয় ঐক্য জোটে আমরা আমাদের খেলাফত মসজিদকে বানিয়াচং আমরা 2টে দিয়েছি। তারপরে বাংলাদেশ খেলাফত মসজিদ আমরা মামুনুল হক সাহেবের গ্রুপকে আমরা একটা দিয়েছি, এবং হবিগঞ্জ 3-এ আমরা আসি। আমরা আশাবাদী যে মানুষ সারা দেশের যে এবার গণরোষ তৈরি হয়েছে, যে একটা পরিবর্তন চায়, কেন আমাদেরকে দিবে, যে একটা পরিবর্তন চায়। আমরা 20-30 বছর দেখেছি, বিগত 15 বছর দেখেছি, এর আগে এক দলকে আমরা 15 বছর দেখেছি, কিন্তু মানুষ এবার একটা পরিবর্তন চায়। এই পরিবর্তনের আলোকে আমরা আশাবাদী যে এই চারটা আসনে ইনশাল্লাহ আমাদের ভালো হবে, এবং আমরা পাস করবো ইনশাল্লাহ। এই যে আপনি যে পরিবর্তনের কথা বলছেন, আপনারা তো একসময় জোটবদ্ধ হয়ে ক্ষমতায় ছিলেন বিএনপির সাথে, এমনকি আপনাদের মন্ত্রীও ছিল। তো আপনারা যে একেবারেই ক্ষমতার স্বাদ পাননি সেটি তো না। তাহলে পরিবর্তনটা আসলে কিভাবে, কেমন পরিবর্তনটা আসলে দেখতে চাচ্ছে মানুষ, আপনি কি মনে করেন? হ্যাঁ, রাইট। আমরা 2001 সাল থেকে 6 সালে আমরা তাদের সাথে ছিলাম। আমরা আমাদের 3টে মন্ত্রণালয় আমরা সুস্থ রেখেছি। তারা বলেছেন যে আমরা তখন কেন, যদি অসুস্থ থাকতো, খারাপই হইতো, আমরা কেন পদত্যাগ করলাম না? আমরা বলছি যে 3টাকে অন্তত আমরা ভালো রাখার চেষ্টা করেছি, বাকিগুলো আমরা ভালো রাখতে পারি নাই, যে কারণে এই 1 থেকে 6 পর্যন্ত আমরা দেখতে পাই যে 5বার তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কাজেই তাদের সাথে আমরা হয়তো 4 দলীয় ঐক্য জোট করেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই জোট আমরা রাখতে পারিনি সঙ্গত কারণে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকের রোড টু পার্লামেন্টে।